তখন এই 1857 পরে মুসলমানদের মধ্যে একটা মানে উপলব্ধি আসে যে আমাদের পক্ষে আর স্বাধীনতার লড়াই করা সম্ভব না, আমাদেরকে এখন ব্রিটিশের এই যে 100 বছর হয়ে গেছে এই বাস্তবতাকে মেনে নিয়ে ব্রিটিশের শিক্ষা গ্রহণ করে এখানে আমরা যে অবস্থায় এই অবস্থা থেকে আমাদের পরিবর্তন করতে হবে। তো সেই 1857 পরে আপনার 90 বছর 1947 পর্যন্ত 90 বছর স্ট্রাগলের ভিতরে পাকিস্তান হয়। এখন এই পাকিস্তানও কিন্তু এখানে বাংলাদেশে 47-এর পরে 71 এসব ভাঙার পরে আমরা আপনার দুইটা রাষ্ট্র হয়। এখন দেখেন যে এই স্বাধীন বাংলাদেশে আবার কয়েকটা সংগ্রাম হয়। একটা 75-এর 15 আগস্টের যে একটা বিপ্লব হয়, তার পরবর্তীতে 90-এর বিপ্লব হয় এবং হচ্ছে এই সর্বশেষ জুলাই। তো জুলাই বিপ্লবের ভিতর দিয়ে আমাদের একটা পরিপূর্ণ উপলব্ধি আসে, সেটা হচ্ছে বাংলাদেশে মূলত একটা বিপ্লবী পরিবর্তন করতে হবে। সেই বিপ্লবী পরিবর্তন করতে হলে সেটার জন্য একটা বিপ্লবী কাউন্সিল করতে হবে। আমাদের জাতীয় বিপ্লবী পরিষদ এটা কিন্তু একটা রাষ্ট্রের বিকল্প সংস্থা। আমি বিনয়ের সাথে বলতে চাই, আমাদের সুনির্দিষ্টভাবে একটা নতুন সংবিধানের প্রস্তাবনা আছে, আমাদের সুনির্দিষ্টভাবে অর্থনৈতিক কিন্তু প্রস্তাবনা আছে, আমাদের সুনির্দিষ্টভাবে বাংলাদেশের এই যে আদালতগুলো আছে কোন আইনে পরিচালিত হবে সেই বিষয়ে আমাদের একটা আলাদা পজিশন আছে। এখন আমাদের সেই পজিশনগুলো আমরা কি করতেছি, আমরা মুসলিম জাতীয়তাবাদের কথা বলতেছি, আমরা ইসলামপন্থী রাজনীতি বেছে নেই না। কারণ ইসলামপন্থী রাজনীতি নিলে আপনি যে এই যে একটা বিপ্লব চাচ্ছেন কিভাবে চাচ্ছেন, হয় আপনি চলে যাবেন ভোটের দিকে অথবা চলে যাবেন জঙ্গিবাদের দিকে। কিন্তু আসলে বিপ্লব করতে হলে জাতি গঠনের ভিতরে যাইতে হবে। সেই জায়গায় দেখেন আমাদের বিপ্লবী কর্মসূচি কি, আমাদের কর্মসূচি হচ্ছে মুসলিম জাতীয়তাবাদী নেতা শেরে বাংলা একে ফজলুল হক নিয়ে একটা স্মারক বক্তৃতা করা। এখন এই স্মারক বক্তৃতার একটা আলাদা লড়াই আছে। এখানে দেখবেন বিভিন্ন হিন্দু কবি লেখক মনীষী সেকুলারদের জন্য স্মারক বক্তৃতা হয়। এখন মুসলমানদের মধ্যে কিন্তু স্মারক বক্তৃতার কালচার নাই। বিশেষ করে এই জায়গায় নতুনভাবে একটা তৈরি হয়েছে যে ধরেন মানুষের যে মৃত্যুবার্ষিকীগুলো একটা দোয়া সওয়াব রাসায়নিক হইতো না, সেগুলো বাংলাদেশ থেকে চলে গেছে। তা আমরা কি করছি, আমরা শেরে বাংলাকে নিয়ে দোয়ার অনুষ্ঠান করছি, কিন্তু তার মৃত্যুবার্ষিকী দোয়ার অনুষ্ঠান করছি, তার মাজার জিয়ারত করছি, সর্বশেষ স্মারক বক্তৃতা অনুষ্ঠান করলাম। আপনাদেরকে আমরা এই যে আমাদের দলের পক্ষে একটা 1 বছরের পুরো রুটিন আছে, কি কি দিবস পালন করব কি করব এটা আমরা ফেসবুকে দিয়ে রাখছি। এবার আগামী 16ই মে হচ্ছে জমিদারি উৎসব দিবস। তাহলে আপনি এখানে আমরা সব ইতিহাস চর্চা করছি, কিন্তু ইতিহাস কিন্তু যাপন করার ব্যাপার আছে। যে জমিদার 190 বছর মুসলমানকে এখানে কি করছে, শোষণ করছে, সেই জমিদারকে বছরে একদিন জুতা পিটা করতে হবে, থুতু দিতে হবে, ঘৃণা করতে হবে। এই যে এটা কিন্তু আপনি ইতিহাসকে যাপন করার ব্যাপার। ইনশাআল্লাহ আমরা আগামী 16ই মে এই জমিদারি প্রথা বিরোধী একটা প্রোগ্রাম করব। আমাদের দলের এটাই আমাদের লড়াই, এটা আমাদের জিহাদ। আমরা মনে করি এই যে জাতির এখন দেখেন 47-এর পরে আমরা কিন্তু অন্য লড়াই করতেছি। কিসের লড়াই? মুসলমানরা এখানে 800 বছর এদের শাসন করছে, আমরা শাসকের সন্তান। আমাদের বাপদাদার কি হয়েছে, রাজত্ব হারাইছে, আমরা সেই রাজত্ব আমাদের উদ্ধার করতে হবে। আলহামদুলিল্লাহ আপনার কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল এদের নেতৃত্বে আমরা কিন্তু একটা রাষ্ট্র কিন্তু পাইছি, আমাদের কিন্তু রাজত্ব উদ্ধার হয়েছে। পৃথিবীতে প্রায় 200-র মতো রাষ্ট্রের মধ্যে আমরা একটা রাষ্ট্রের মালিক, মুসলমান একটা রাষ্ট্র। জাতিসংঘে যদি আপনার 200টা ভোট হয়, এর মধ্যে বাঙালি মুসলমান একটা ভোট আছে, এবং এখানে বাংলাদেশে আরো এখন যে বাঙালি মুসলমান বললাম, তাইলে বাঙালি কিন্তু বাংলাদেশে আসলে শুধু বাঙালি মুসলমান না, বাংলাদেশে উর্দুভাষী মুসলমান আছে, ফার্সি ভাষার মুসলমান আছে। এই যে পুরান ঢাকার ভিতরে দেখতেছেন সব কি বাঙালি নাকি? এখানকার মানে আরো কয়েকটা 3টা-4টা ভাষা আছে, এই ভাষাভাষী মুসলমান এগুলো সব নাম কিন্তু আমরা মুছে দিছি। তো আমরা চাই যে এখানে আমাদের সকল মুসলমানকে সম্পৃক্ত, আমাদের যে একটা রাষ্ট্র পাইছি সেই রাষ্ট্রটাকে আমরা এই রাষ্ট্রের কর্তৃত্ব গ্রহণ করবো। এটা হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদের মূল কথা। কারণ কেন, সেখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস বলি, 54টা মুসলিম রাষ্ট্র আছে, এর মধ্যে 5ম বৃহৎ অর্থনীতি হচ্ছে বাংলাদেশ। আমরা কিন্তু জানি না, আমরা মনেই করি না, আমরা মনে করি বাংলাদেশ গরিব দেশ। 1 নম্বর দেশ হচ্ছে কি তুর্কি, 2 নম্বর হচ্ছে ইন্দোনেশিয়া, তারপর মালয়েশিয়া, সৌদি আরব এবং হচ্ছে বাংলাদেশ। কিন্তু আজকে মনে হয় কি কাতার বাংলাদেশের যে বড় মুসলিম দেশ, সব মুসলিম দেশকে ধনী মনে হয়, বাংলাদেশকে গরিব মনে হয়।
আর বাংলাদেশের সম্পদ যেটা এত, আমরা $500 বিলিয়ন উপরে কিন্তু ইকোনমি ভোগ করতেছে কারা? এখানে কথা আসছে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভোগ করতে পারতেছে না, এটা সংখ্যা লঘুরা ভোগ করতেছে। আর মুসলমানদের মধ্যে যারা এটা নিয়ন্ত্রণে নিয়ে রাখছে, আমাদের বিপ্লবী পরিষদের একটা বক্তব্য আছে, আপনার সম্পদের মালিকানা সারা দুনিয়াতে পলিটিক্যাল। যদি এখানকার মুসলমানদের কর্তৃত্বের প্রতি আপনার আনুগত্য থাকে, তাহলে আপনার ঘর বাড়ি সম্পদ কোম্পানি থাকবে। আপনি মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে, মুসলমানদের 800 বছর ইতিহাসের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন, আপনার এখানে কিছু থাকবে না। তার মানে কি, এখানে আমরা একটা পলিটিক্যাল ইকোনমির কথা বলতেছি। এই যে $500 বিলিয়ন যে ইকোনমি, এটা $1 ট্রিলিয়ন আসবে, এবং এই ইকোনমি থেকেই কিন্তু ট্যাক্স আসে। এই যে আপনারা দেখতেছেন আমাদের দেশে, আপনার একটা বিষয় বলি আর কি, বাংলাদেশের গত 54 বছর বাংলাদেশকে মসজিদের শহরকে, মসজিদের দেশকে কিন্তু হচ্ছে আপনার এই মূর্তির দেশে বানানো হয়েছে। এবার মূর্তি যেই নামে হোক না কেন, মূর্তি তো হয়েছে। ব্রিটিশের 190 বছরের রাস্তাঘাটে মূর্তি ছিল না, মূর্তি ছিল মন্দিরে, অথচ আপনি এখন রাস্তায় মূর্তি নিয়ে আসছেন। হ্যাঁ, তাহলে কাকে চ্যালেঞ্জ করতেছে? ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করতেছে। তো আমরা বলতেছি, এই কিন্তু মুশকিলটা হচ্ছে এই মূর্তিগুলো যে হয়েছে, এগুলো কিন্তু ব্যক্তিগত টাকা হয়, রাষ্ট্রের টাকায়। মুসলমানের ট্যাক্সের টাকা হচ্ছে মন্দির হয়, মুসলমানের ট্যাক্সের টাকা হচ্ছে এই যে বড় বড় ভাস্কর্য মন্দির, এগুলো হচ্ছে। তবে এখানে আল্লাহ রাসূলকে যে গালি দেওয়া হয়, সেই গালি দেওয়া লোকদের টাকাগুলা কিন্তু রাষ্ট্র দেয়। এই শাহবাগে যখন গালি দিচ্ছে, শাহবাগে বিরিয়ানি খাওয়ানো হয়েছে, এই দিনের পর দিন প্রোগ্রাম হয়েছে, এবং ওই যে এটার যে নেতা ছিল ইমরান হাই সরকার, তাকে শেরাটন হোটেলে রাখছিল, ওই সময় যে র্যাবের প্রধান ছিল বেনজির। হ্যাঁ, এই নরাধম কিন্তু টেলিভিশন এসে বলছে যে আমরা সেটা শাহবাগে প্রোগ্রাম করতেছে, তাকে আমরা শেরাটন হোটেলে রাখছি। তো কিন্তু শেরাটন হোটেলে রাখছে কার টাকা? রাষ্ট্রের টাকা। আমাদের জাতীয় বিপ্লবী পরিষদের কথা হচ্ছে যে আমাদের জাতিকে পুনর্গঠন করতে হবে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, এবং জাতীয় অর্থনীতির উপরে মুসলমানদের ইমানের তাকওয়ার যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করতে হবে। ফলে আমরা বলতে চাচ্ছি যে ন্যাশনাল ইকোনমিটা তৌহিদের ইকোনমি হইতে হবে, হালাল ইকোনমি হইতে হবে, এইভাবে লড়াইটা। তো সেই লড়াইয়ের জন্য আমরা একটা ওয়ে বেছে নিয়েছি। আমাদেরটা হচ্ছে একটা, প্রথম কথা হলো আমরা এইখানে আপনার একটা রাজনৈতিক চিন্তাকে নতুন করে গড়ে তুলতে চাই। আমরা একটা নতুন ধারার মুসলিম জাতীয়তাবাদী চিন্তা সবার মধ্যে ছড়াইতে চাই। ছড়ানোর জন্য আমরা হচ্ছে আমাদের শিকড়ের দিকে ফিরে যাওয়া। শেরে বাংলা একে ফজল হক আমাদের কাছে একটা ইনস্টিটিউট, তিনি যে লড়াই করছেন সেটা সম্পদ। আমরা সেই সম্পদকে আমাদের ইয়াং জেনারেশনটা আমরা হচ্ছে এটা রিক্লেম করতে চাচ্ছি। এইভাবে আমরা একের পর এক কর্মশালা কাজ করবো। আপনারা আমাদের পাশে আসছেন, আজকে ছোট পরিসর, কিন্তু আমি বলবো যে যেহেতু এটা একটা কি, আমরা আমাদের দলটা হচ্ছে বিপ্লবী পরিষদ। বিপ্লবী পরিষদ যদি একজন মানুষ নিয়ে প্রোগ্রাম করে, সেটা কিন্তু এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। কারণ কি, আমরা তো এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কিন্তু আমাদের কি লড়াই ঘোষণা করে যে নামছি। সুতরাং এখন দেখেন, আপনার শেরে বাংলাকে নিয়ে আমরা মাজারে যখন গেছি, বিভিন্ন দল ফুল দিয়ে আসছে, কিন্তু তারা ফুল দিয়ে আসছে কি, একটা রিচুয়াল মেনটেন করেছে। শেরে বাংলাকে তারা ওন করে না। শেরে বাংলাকে ওন করতে হলে আপনাকে মুসলিম জাতীয়তাবাদ ওন করতে হবে, আর মুসলিম জাতীয়তাবাদ ওন করতে সময় আপনাকে সততার বিষয়টা পরিষ্কার করতে হবে। সেই জিনিস দেখেন, আমাদের এই অফিসে 23 মার্চ পাকিস্তান দিবস, পাকিস্তান দিবস পালন হয় কি শেরে বাংলা লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে। আপনি শেরে বাংলাকে আজকে ফুল দিচ্ছেন, আপনি 23 মার্চ পালন করেননি। আপনি বাংলাদেশে দেখেন, ও আজ হুজুররা সবাই বলতেছে আল্লামা ইকবালের মানে কবিতা শায়রি দিয়ে তারা ওয়াজ করে, সেগুলো দিয়ে তারা কিন্তু খাচ্ছে। কিন্তু আল্লামা ইকবাল যে এখানে একটা মুসলমানদের পৃথক জাতিসত্তার যে পরিচয়টা দিচ্ছেন, হ্যাঁ, সেটা কিন্তু পুরো আলেমুল আপনি দেখবেন না। আপনার তারা একদিকে দেওবন্দের সাপোর্টার, একদিকে তারা অখণ্ড ভারতের সাপোর্টার, সেই এই যে দেওবন্দি ধারার যে মাদানী হিসেবের দ্বারা, অথচ তারা কিন্তু আল্লামা ইকবালের শায়রি, আল্লামা ইকবালের গান এগুলো গায়ে হচ্ছে কি ওয়াজ করতেছে, আপনি ওন করতেছেন না। তো আমরা যেটা আমাদের জাতীয় বিপ্লবী পরিষদ একটা বিষয় এখানে চালু করার চেষ্টা করছে, ভাই বলছেন যে সৎ সাহসী মুসলমানের কথা। আমরা মূলত বাংলাদেশের ইতিহাসে সততার ধারাটা ফিরে আনতে চাই। যে ভাই, আপনি আল্লামা ইকবালের গানকে কবিতাকে ওন করলে হবে না, আল্লামা ইকবালের রাজনীতিকে, আল্লামা ইকবালের দর্শনকে ওন করতে হবে। আপনার আল্লামা ইকবালের চর্চা কিন্তু বাংলাদেশে হয়। তারা আল্লামা ইকবালের খুদি নিয়া দেখুন প্রতি বছর আলাপ হয়, খুদি নিয়া, আসরারের খুদি নিয়া, কিন্তু আল্লামা ইকবাল তারা নয় মিল্লির যে বক্তব্য দিচ্ছেন সেটা নিয়ে কোথাও আলোচনা হয় না। আমরা এই জিনিসগুলো ফিরে আনতে চাই। একইভাবে এখানে
আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রেস্টিজিয়াস মুসলমান, সবচেয়ে এলিট মুসলমান ছিলেন শেরে বাংলা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। আপনি বাঙালি মুসলমানকে কি বলতে চান? এই যে সুদ পড়ান, ট্রাই করান, শিক্ষিত করেন, কোন জায়গায় নিতে চান? আমরা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ লেভেলে নিতে যাইতে চান। মোহাম্মদ আলী জিন্নাহ তার সময়ে এখানে শুধু তিনি এই গোটা ভারতবর্ষে না, গোটা ভারতবর্ষে নেহেরু, হ্যাঁ, এবং ইভেন গান্ধী, কেউ জিন্নাহ সমান ছিলেন না। ইভেন তিনি হচ্ছেন ব্রিটিশদের উপরে ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহর কিন্তু অবস্থান হয়েছে। তাহলে এত বড় একজন মানুষ, এত বড় একজন স্মার্ট মানুষ, তিনি আমাদের আইডল না, তাহলে আপনার কাদেরকে আমাদেরকে দেওয়া হচ্ছে? তো আমরা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে কিন্তু গ্রহণ করছি, কাছে নিয়ে আসছি। আমরা এখানে এইভাবে রাজনীতিটা আমরা দাঁড় করানোর চেষ্টা করতেছি। তো আমাদের আহ্বান হচ্ছে যে আপনারা যে বিষয়টা হচ্ছে একটা প্রতারণা থেকে বের হয়ে আসবেন, সেটা আত্মপরিচয়ের যে রাজনীতি, সেটাকে হিম্মতের সাথে গ্রহণ করতে হবে। মানুষ কম বেশি হইতে পারি, আমরা একটা কালচার ডেভেলপ করার চেষ্টা করতেছি। আর অবশ্যই আমাদের এই যে মানে কালচারের সাথে আমাদের যে মূল ম্যানিফেস্টো পলিটিক্স, বাংলাদেশে অবশ্যই 1947 সালে কিন্তু যে এই যে মুসলিম জাতীয়তাবাদ, সেটা কি ছিল? জাতীয়বাদের এই বন্দোবস্ত হয়েছে, এটা আমরা কিন্তু এটা স্বাধীনতার কাছ থেকে পাইছি, ব্রিটিশের কাছ থেকে পাইছি। ব্রিটিশের সাথে কি, যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান তার মুসলিম ল্যান্ডে থাকবে, আর যারা অমুসলিম আছে তারা এখানে না চাইলে অন্য দেশে চলে যেতে পারে। তার মানে হচ্ছে 1947 সালে পাকিস্তান এবং বাংলাদেশ হচ্ছে মুসলমানের জন্য ওয়াকফ করে, সাব কবলা করে লিখে নেওয়ার রাষ্ট্র। এইখানে আপনার যত রাজনীতি করেন, যত কিছু করেন, এই মুসলিম জাতিসত্তার উপরে আপনার আনুগত্য প্রকাশ করে আপনি করতে পারবেন। কেউ যদি প্রকাশ না করে, সে ইমপ্রিজন হবে, তার জেলও হইতে পারে। বিশেষ করে ধরেন আজকে যেহেতু ইসরায়েল হয়েছে, ইসরায়েলে কিন্তু ব্রিটিশের কাছ থেকে একটা জুইশ আইডেন্টিটির ভিত্তিতে আপনার একটা ম্যান্ডেট কিন্তু নিছে, সেটা আমরা মুসলমানরা মানি না, সেটা এক কথা। এবং ধরেন যে আজকে আমেরিকানরাও কিন্তু ব্রিটিশের কাছ থেকে, ফরাসিদের কাছ থেকে তার স্বাধীনতা সে কিন্তু স্বাধীনতা কিভাবে নিছে, তার যে ভ্যালুজের ভিত্তিতে, তার ফাউন্ডেশন যে ঘোষণা করে, সে কিন্তু করে নিছে। এখন আপনি আমেরিকাতে কিন্তু আপনার কমিউনিস্ট পার্টি করার সুযোগ নেই। আপনাকে আমেরিকায় রাজনীতি, আমেরিকা মানে ফ্রিডমের কান্ট্রি, ফ্রি অফ স্পিচের কান্ট্রি, কিন্তু আপনাকে আমেরিকান ইন্ডিপেন্ডেন্সের উপরে এবং তার ভ্যালুজের উপরে আপনাকে অবশ্যই আনুগত্য প্রকাশ করতে হবে। তাহলে ভাই আমাদের বক্তব্যটা হচ্ছে এটাই, যে এই বাংলাদেশে যেহেতু একটা মুসলিম আইডেন্টিটি ভিত্তিতে, এটা একটা মুসলমানদের নিরাপদ সম্পত্তি। হ্যাঁ, এখানে প্রথম কথা হচ্ছে যে কিছু বিষয় ইয়ে করে আমি সর্বশেষ যে কথাটি বলবো, বাংলাদেশে ইদানিং অনেক অশিক্ষিত মূর্খ মুসলিম যে ইসলামপন্থীরা আছে, তারা ওই যে মুক্তিযুদ্ধের সময় বলছে সাম্য, হ্যাঁ, মানবিক মর্যাদা, ওইটাকে মানে দেখাইতে চেয়েছে। নো, এই বাংলাদেশে এই রাজনীতি করার সুযোগ নেই। কারণ কি, ইসলাম এখন পর্যন্ত প্রমাণিত সবচেয়ে বেশি মানবাধিকার, সবচেয়ে বেশি সংখ্যালঘুর অধিকার, সবচেয়ে সর্বজন সাধারণ মানুষের অধিকার, সবচেয়ে বেশি সিকিউর কোন জায়গায়? ইসলামের কাছে। আপনি ইসলামের চেয়ে বড় এই বর্তমান মানবাধিকার না, কেউ দেখাইতে পারবে না। এবং দেখেন এই যে আমাদের ছোট ভাইরা এখন রাজনীতি, এনসিপি নামে, তাদের ইডিওলজি কি? তাদের ইডিওলজি বিএনপির ইডিওলজি, ইভেন জামাতের ইডিওলজি লিবারালিজম। এখন দেখেন আমরা যদি মুসলিম জায়গায় আছি, বাংলাদেশে কোনো লিবারালিজমের রাজনীতি করার সুযোগ নেই। কেন নাই? কারণ হচ্ছে 2023 সালে আপনার দেখছি যে লিবারালদের সর্বোচ্চ লিবারাল এই পৃথিবী থেকে জো বাইডেন ছিল। লিবারাল পার্টি কি? আমেরিকার ডেমোক্রেট পার্টি। তারা গাজায় যে গণহত্যা করছে, এরপরে লিবারালিজম হচ্ছে পৃথিবীতে একটা যুদ্ধাপরাধী, হচ্ছে যুদ্ধাপরাধ, মানবাধিকার হরণের হচ্ছে মতাদর্শ। সেই রাজনীতি আপনি মুসলমানদের একটু চালাই দিচ্ছেন, আপনি তো স্পষ্ট করতেছেন না। আপনি লিবারাল মানে কি? তাহলে আপনি গাজা গণহত্যায় কে ওন করেন? বিষয়গুলো কিন্তু এইরকম। তো আমরা সেই জায়গা থেকে বলছি যে আমাদের মুসলমানদের এখানকার রাজনীতিটা বুঝা, জানা, এবং আমাদের শত্রুরা কোন ভাষায় কথা বলে। আপনি আমাকে 1971 সালের সংবিধানের ভিতরে সাম্য এইসব বলে যে করছেন, আপনি বলছেন সংবিধান কি করছেন? সংবিধান সম্পূর্ণ একটা বৈষম্যপূর্ণ একটা সংবিধান হয়েছে, এবং এই সংবিধানের ভিতর দিয়ে আপনি যে ব্রিটিশ কলোনিকে, হ্যাঁ, কলোনিয়ালিজমকে হচ্ছে এখানে আপনার নতুন করে জীবন দিছে। আলটিমেটলি আপনার কথাগুলো তো মিথ্যা। আপনাদের সাম্যের কথা বলছেন, মানবিক মর্যাদার কথা বলছেন, এগুলো মিথ্যা। তো সেই জায়গায় আমরা বলবো যে না, এই প্রতারণার দরকার নাই। এখানে
ইসলাম এবং মুসলমান কোন প্রমিসগুলো দিচ্ছে এবং সেগুলোর ভিতরে যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, আমরা সেগুলো সমাধান করব। এবং সেই ক্ষেত্রে আল্লামা ইকবাল আমাদের সামনে কিন্তু ওয়ে দিয়ে গেছেন, সেটা ইস্তিহার। যদি মুসলমান দুনিয়াবী জীবনে কোনো জায়গায় কোথাও আমাদের ত্রুটি থাকে, ব্যর্থতা থাকে, দুর্বলতা থাকে, আমরা সেগুলো রিথিং করার সুযোগ আছে। তো সবাই আসছেন, আলহামদুলিল্লাহ একটা সুন্দরভাবে প্রোগ্রাম হয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ অতিথিরা কথা বলছেন এবং প্রত্যেকটা কথা হচ্ছে ভ্যালুয়েবল। আর আমি সবাইকে বলবো যে আজকের প্রোগ্রামের মূল জিনিসটা হচ্ছে কি, স্লোগান দিলাম, রাস্তায় গেলাম, উত্তেজনা করলাম, চলে আসতে পারবো না, একটু রিথিং করা। এই যে সেই ক্ষেত্রে এই যে মুরব্বীরা আমাদের কি দিলেন, আমাদেরকে কয়েকটা জিনিস দিচ্ছেন। একটা হলো নেগেটিভ বয়ান, আরেকটা হলো কি ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন। হ্যাঁ, তো আপনার নেগেটিভটা থাকলে ভাষাটা হলো এটা আপনার সম্পদ। আমাদের বাংলা ভাষার অনেক কিছু ইয়ে হয়েছে, কিন্তু আপনি দেখেন চাইনিজ এবং জাপানিজের দেখবেন তাদের 5000 বছরের লিখিত ইতিহাস আছে। তার মানে হচ্ছে তাদের একটা শব্দ, তাদের একটা নেগেটিভ হচ্ছে 5000 বছরের সম্পদকে ধারণ করে। আমাদের এই যে বাংলা ভাষার ভিতরে আমাদের ইতিহাসকে আমাদের চর্চা করতে আনতে হবে, যাতে হলে আমরা কি হতে পারি, আমরা চাষাভুষার সন্তান, গরিবের সন্তান, কিন্তু এই ন্যারেটিভগুলো যদি আমরা ধারণ করি, ইসলামকে যদি ধারণ করি, তাহলে আমরা এখানে একটা মনে রাখতে হবে, মুসলিম জাতীয়তাবাদের কিন্তু একটা হলো লোকাল দিক, একটা হলো আন্তর্জাতিক দিক। আমরা লোকালি বাংলাদেশি, লোকালি একটা ছোট্ট জায়গার মানুষ, কিন্তু ইন্টারন্যাশনালি আমরা 54টা মুসলিম রাষ্ট্রের কিন্তু নাগরিক। যে জিনিসগুলো এখন মুছে ফেলা হয়েছে, তাই না? আমাদের কিন্তু সৌদি আরবের কর্তৃত্ব আছে, মালয়েশিয়ার উপর আছে, ইন্দোনেশিয়ার উপর আছে। তো সেই জায়গা থেকে আমরা বলবো ইসলাম মুসলমানের আইডেন্টিটিকে আমরা যেন ধারণ করি। ধারণ করলে আমরা আমাদের এই যে দেখেন, আমার আপনার দিকে তাকান, হিন্দুদের দিকে তাকান, বঙ্গবন্ধুদের দিকে তাকান, একই রকম কালার, কিন্তু আমি যদি বড় হই তাহলে শুধু আমার আইডেন্টিটির কারণে বড় হতে পারছি। আমি লোকালি এবং গ্লোবালি বড় হতে। তো সেই আইডেন্টিটি পলিটিক্সে সবাইকে স্বাগতম। জাতীয় বিপ্লবী পরিষদকে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।